2024 টি-20 বিশ্বকাপে নিয়ম রক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ফ্লোরিডার লডারহিলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার কারণ কি, তাই নিয়ে আমাদের এই আজকের বিশেষ আয়োজন ডাউন দ্য গেট। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া ধারাভাষ্যকার তাওসিফ কবির। তাওসিফ, কেমন আছেন? ভালো, যথেষ্ট ভালো আছি। ইটস অল অ্যাবাউট ক্রিকেট, যেমনটা সবসময় বলি। সো ইয়াপ, দ্য ওয়ার্ল্ড কাপ ইজ গোয়িং অন। রাইট, আমি যদি একটু পাকিস্তানের কথা স্পেসিফিকভাবে যদি জানতে চাই, এই ওয়ার্ল্ড কাপে তারা 3টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, 2টি হেরেছে, 1টি জিতেছে, এবং এই 2টি হারার মধ্যে একটি রয়েছে ইউএস এর বিপক্ষে। ওভারঅল টুর্নামেন্টটা পাকিস্তান কেমন খেলেছে? ওয়েল, ডিসঅ্যাপয়েন্টিং। এটা তো অবশ্যই, যখন এটা যদি আমি বলি, পাকিস্তানের সাবেক ক্রিকেটার যারা আছেন তারাও কিন্তু এটা নিয়ে খুবই হতাশা প্রকাশ করছেন। ওভারঅল একটা ইনফর্ম টিম যখন আগে ছিল, সেখান থেকে একটা গুড বাঞ্চ অফ প্লেয়ারদেরকে কাট অফ করে আবার নতুন করে স্কোয়াড বানানো, তাদেরকে ইনক্লুড করে একটা টুর্নামেন্টে আসা, অ্যান্ড দেন সেখানে আন্ডারপারফর্ম করা। সো ওভারঅল এই সিচুয়েশনটা অবশ্যই পাকিস্তান ক্রিকেটের জন্য কিন্তু সুখকর কোনো কিছু নয়। এবং এই টুর্নামেন্টটা কাইন্ড অফ কিন্তু আমরা বলতেই পারি 2019 ওয়ার্ল্ড কাপে আমরা যেরকম দেখেছিলাম যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসেছিল, প্লেয়ারদের মধ্যে কমিটমেন্টের অভাব, প্লেয়ারদের মধ্যে ডেডিকেশনের একটা ঘাটতি আছে। ওয়ার্ল্ড কাপটা খেলতে এসেছি, সিরিয়াস একটা অ্যাটিটিউড বা সিরিয়াস একটা অ্যাপ্রোচ থাকা দরকার, খেলায় মনোযোগ থাকা দরকার। সেইখানে কিন্তু প্রত্যেকটা বিষয়েতেই আমরা ঘাটতি দেখতে পেরেছি। সো হ্যাঁ, পাকিস্তানি ফ্যানদের জন্য দুঃখজনক, অ্যান্ড অ্যাজ এ ক্রিকেটিং ফ্যান ফলোয়ার আপনি যেটাই বলেন, আপনি চান যে পাকিস্তান ভালো খেলুক, বা পাকিস্তানের একটা অবশ্যই তাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকবে। সো সেখান থেকে কিন্তু তারা অনেকটাই হতাশ করেছে। রাইট, বিশ্বকাপের পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, পাকিস্তান ছাড়া সুপার 8টা ডেফিনেটলি ব্রডকাস্টারের জন্য একটু ব্যাপারটা হজম করতে একটু কষ্টই হবে বটে, কারণ তারা ওইখানে গেলে হয়তো তারা সেমিফাইনাল বা ফাইনালে আবার ভারত পাকিস্তানের মতো একটি ম্যাচ হলেও হতে পারতো তখন। কিন্তু আমি যদি আরেকটু স্পেসিফিকভাবে পাকিস্তানের ব্যাটিংটা নিয়ে যদি কথা বলি, বাবর আজম, রিজওয়ান, যারা রয়েছেন, তাদের ফর্মে না থাকা কি পাকিস্তানের মেইনলি এই ধসের কারণ? বোলাররা কিন্তু যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাটিং সাইডটা থেকে তারা কিন্তু রানই পাচ্ছে না। ওয়েল, ডেফিনেটলি। এবং এটা কিন্তু শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপে না, আমরা যদি প্রিভিয়াস পাকিস্তানের সিরিজগুলোতেও দেখি, সেখানে কিন্তু দেখেছি যে পাকিস্তানের ব্যাটিং অর্ডারটা টোটালি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের উপরেই বেশি ডিপেন্ডেন্ট। এই দুজনের মধ্যে একজন যদি কেউ ক্লিক করেন, তারপরে ডাউন দ্য অর্ডারে যারা আছেন তাদের ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন টিমটাকে এগিয়ে নিয়ে যায় এবং একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে হেল্প করে। সো সেইখানে যখন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো প্লেয়াররাও ক্লিক করছেন, এবং ডাউন দ্য অর্ডারে যদি আমরা সেখানে ফখর জামানের কথা বলি, কিংবা আরও যারা রয়েছেন তারাও পারফর্ম করছে না, সেটা অবশ্যই হতাশাজনক। অ্যান্ড এইটা শুধুমাত্র যে এই ওয়ার্ল্ড কাপে হচ্ছে এরকম না, এটা অনেক দিন ধরেই কিন্তু পাকিস্তান টিমে হয়ে আসছে। লেট মিডল অর্ডারে পাকিস্তান অনেক দিন ধরে ভুগছে। সো ডেফিনেটলি আজম খানের কথা বলা হচ্ছিল যে টি-20তে একটা এক্স ফ্যাক্টর হতে পারেন, হি অলসো ফেলড। সো ডেফিনেটলি ইভেন তারা ইউএই থেকে উসমান খানকেও নিয়ে এসেছে নিজেদের দলে ন্যাশনালিটি দিয়ে। সেই ওসমান খানও কিন্তু পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপটাই কিছু চেঞ্জ করতে পারছেন না। এক্স্যাক্টলি, যেটা বলছিলাম যে আজকে শুধুমাত্র এই ওয়ার্ল্ড কাপে এসে পাকিস্তানের এই অবস্থাটা হয়েছে এটা কিন্তু না, এটা আরও অনেক দিন ধরে হয়ে আসছে। আপনি যদি লাস্ট অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপটাতেও দেখেন, সেখানেও কিন্তু ব্যাটিংয়ে অনেকটা ডিপেন্ড করছিল মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের উপর। যেদিন বাবর আর রিজওয়ান খেলতো সেদিনই পাকিস্তান রান করতো, যেদিন এই দুজন খেলতো না সেদিন আর তেমন আহামরি রান হতোই না। এক্স্যাক্টলি। সো ডেফিনেটলি ব্যাটিং ডেপথের ঘাটতি আছে, এবং পাকিস্তান টিম ম্যানেজমেন্টও আমার মনে হয় না যে খুব একটা তাদের লেট মিডল অর্ডার বা মিডল অর্ডারকে নিয়ে যে একটা কাজ করা, সেখানে যে খুব একটা কাজ করেছেন সেরকমও কিন্তু আমাদের মনে হয়নি। ইভেন তাদের যে এক্স ক্রিকেটাররা আছেন তারাও বলছিলেন যে ডোমেস্টিক ক্রিকেটে তাদের প্লেয়াররা আস্তে আস্তে ডিপ্রাইভড হয়ে যাচ্ছেন, তারা খেলতে চাচ্ছেন না, কারণ পারফর্ম করার পরেও তারা দলে সুযোগ পান না। সো ডেফিনেটলি একটা ওভারঅল খারাপ সময় যাচ্ছে কিন্তু পাকিস্তান ক্রিকেট। এছাড়া ক্যাপ্টেন নিয়েও কিন্তু এই পাকিস্তান দলটির অনেকগুলো প্রবলেম রয়েছে, যেখানে আমরা দেখেছি যে ক্যাপ্টেনরা পাকিস্তান কিন্তু রীতিমতো অনেকগুলো ক্যাপ্টেন চেঞ্জ করেছে। একবার শাহিন আফ্রিদিকে হবে কিনা সেটি নিয়েও কথা হয়েছে, আবার রিজওয়ানে আবার ক্যাপ্টেন্সিতে আসবে কিনা সেটি নিয়েও কথা হয়েছে। দিন শেষে আবার বাবর আজম আবারও ক্যাপ্টেন্সিতে ফিরে এসেছেন। এই পরিস্থিতিগুলো ম্যানেজমেন্ট, পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট কি দায়ী যে এই প্লেয়ারদের উপর সেটার প্রভাবটা কি পড়েছে বলেই কি এতটা খারাপ হচ্ছে? ওয়েল, একটা ওয়ার্ল্ড কাপের জন্য একটা প্রিপারেশনের দরকার পড়ে, সেটার জন্য একটা কনসিস্টেন্ট টিম দরকার পড়ে, এবং একটা কনসিস্টেন্ট টিমের গেম প্ল্যান দরকার পড়ে। যখন একটা টিমের গেম প্ল্যান প্রপারলি এক্সিকিউটেড হয় মাঠে, তখন কিন্তু সেটা অ্যাজ আ টিম হিসেবে ডেলিভার করতে পারে, রাইট, অ্যান্ড ম্যাচটা উইন করতে পারে। ম্যাচটা হারলেও সেটা খুব ক্লোজ কলে যেতে পারে। যখন আপনি টিমের মধ্যে অনেক বেশি শাফলিং করবেন, আপনি জানেন না ওয়ার্ল্ড কাপের আগে আপনার ক্যাপ্টেন কে হবে, বা আপনি একটা দোটানায় আছেন যে আমি এই প্লেয়ারটাকে রাখবো নাকি এই প্লেয়ারটাকে বাদ দিব, আমি মোহাম্মদ আমিরকে আউট অফ নোওয়্যার ইনক্লুড করে দিচ্ছি ওয়ার্ল্ড কাপের সময়, আমি আউট অফ নোওয়্যার দেখা যাচ্ছে যে উসমান খানের কথা বলেন, তাকে ন্যাশনালিটি দিয়ে নিয়ে আসছি, আমার পারফর্মার তো রয়েছে, তাদেরকে আমি এখানে ডিপ্রাইভ করছি। সো এরকম যখন একটা
হযবরল অবস্থা আপনার হবে তখন কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার্ড না, এবং অ্যাজ আ টিম আপনি একটা বড় মঞ্চে পারফর্ম করতে পারবেন না। সো আগে থাকতেই জিনিসটা এত অগোছালো ছিল, একটা অগোছালো টিম, একটা অগোছালো ম্যানেজমেন্টের চিন্তাধারা এবং গেম প্ল্যানের অভাব, সেটা নিয়েই পাকিস্তান টিম এই ওয়ার্ল্ড কাপ এসেছে এবং উই আর সিইং দ্য রেজাল্টস। রাইট, আমরা যদি একটু বোলিং ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলি পাকিস্তানের, সেখানে বিশ্বমানের বোলার রয়েছে, শাহিন আফ্রিদি রয়েছে, মোহাম্মদ আমির রয়েছে, নাসিম শাহ রয়েছে এবং হারিস রফ রয়েছে। ইভেন তাদের ব্যাকআপে আব্বাস আফ্রিদির মতো আবরারনি রয়েছে। অনেকগুলো পেসার নিয়ে এবার ওয়ার্ল্ড কাপে তারা এসেছে, কিন্তু এই পাকিস্তানের এই বোলিং লাইন আপটাকে বলা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বোলিং লাইন আপ। সেই বোলিং লাইন আপ দিয়ে যখন আপনি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবেন, ডেফিনেটলি সেটা ক্রিকেট বিশ্বে বা ক্রিকেট ভক্তদের কাছে দুঃখের তো বটেই, মেনে না নেওয়ার মতো একটি কাজ। এই পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্টটা কি আরও স্ট্রং হওয়া উচিত ছিল, নাকি বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট পারফেক্টে রয়েছে, আদার সাইডগুলোতে তারা পিছিয়ে গেছে? ওয়েল, লাস্ট 2-3 বছর ধরে যদি আপনি দেখেন পাকিস্তানের এই বোলিং লাইন আপটাই কিন্তু পারফর্ম করে এসেছে এবং ডেলিভার করেছে, এবং এই বোলিং লাইন আপটাকে কিন্তু লাস্ট যে কয়টা টুর্নামেন্টই হয়েছে ওয়ার্ল্ড কাপ স্টেজে সবখানেই কিন্তু খুব হাইলি রেট করা হয়েছে এবং তারা অ্যাকচুয়ালি ডেলিভারও করেছে। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, শাদাব খান একটা এক্স ফ্যাক্টর ছিল সবসময় পাকিস্তান টিমের জন্য। অ্যাজ আ বোলিং অলরাউন্ডার হি লেট অর্ডারে এসে কিন্তু তিনি ব্যাটিং করছিলেন এবং লেগ ব্রেক করে কিন্তু বেশ কিছু ব্রেক থ্রু দিচ্ছিলেন পাকিস্তান টিমকে, তার অফ ফর্মে যাওয়া, দেন একটা ল্যাক অফ থার্ড অপশন বোলিং অপশনের অভাব, সেখানে পাকিস্তান ঘাটতিতে পড়েছে। সো আপনার যখন 3 বা 4 জন রেগুলার সিমার্স আছে যারা কিনা আপনাকে ডেলিভার করছে, আপনার ফিফথ বোলিং অপশনটা দরকার। সো আপনার ফিফথ বোলিং অপশনটা যদি ক্লিক না করে তখন কিন্তু আপনি একটা ম্যাচে ঠিকভাবে রিদম ধরে রাখতে পারবেন না। সো ফিফথ বোলিং অপশনটাও ক্লিক করা একটা ইস্যু, অ্যান্ড সেখানেও পাকিস্তান অ্যাকচুয়ালি সবচেয়ে বড় মারটা খেয়েছে বলে আমি মনে করি, যে তাদের ফিফথ বোলিং অপশনেরও ঘাটতি এবং যিনি আছেন অ্যাভেলেবল তার অফ ফর্ম। সো এই জায়গাটাতে কিন্তু আসলেই একটা ফ্যাক্ট হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য রেস্ট অফ দ্য 4 বোলার্স তারা কিন্তু চেষ্টা করছেন অ্যাটলিস্ট, এবং দে আর প্রুভেন। সো তাদেরকে নিয়ে আসলে এই জায়গাটায় আমরা খুব একটা কমেন্টও করতে পারবো না, কিন্তু ফিফথ বোলিং অপশনে যদি আপনি বলেন, পাকিস্তান সাফার করেছে ডেফিনেটলি। কিন্তু পাকিস্তান এই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়াটা কি ব্রডকাস্টারদের জন্য কি ব্যাপারটা একটু পীড়াদায়ক কিনা? অবশ্যই ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু দেখুন একটা সময় মানে ওয়েন উই ইউজ টু বি কিডস, পাকিস্তান ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সিরিজ হতো, ক্ল্যাশগুলো। এক্স্যাক্টলি। সো এখন কিন্তু হচ্ছে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপে এই দুটো দল, ডার্ক রাইভালস যেটা বলা হয় এশিয়ার, তারা মুখোমুখি হতে পারে। সো ব্রডকাস্টার বলেন, দর্শক যারা রয়েছে বলেন, ক্রিকেট এনথুসিয়াস্ট যারা রয়েছেন, সবাই কিন্তু এই দুই দলের মুখোমুখি হওয়াটার জন্য অপেক্ষা করে থাকেন। সো ডেফিনেটলি এই জায়গাটা থেকে ব্রডকাস্টাররা যতটা না বঞ্চিত হবে, আমি মনে করি যারা ক্রিকেট ফলো করেন, যারা ক্রিকেটকে প্যাশনেটলি এনথুসিয়াজম দিয়ে ওন করেন, তারাও কিন্তু হচ্ছে এই জায়গাটা একটু হলেও কষ্ট পাবেন যে আরেকটা ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ হয়তো আমরা মিস করলাম। রাইট, থ্যাংক ইউ তাওসিফ আমাদের সাথে জয়েন করার জন্য। হোপফুলি নেক্সট কোন এপিসোডে আবার আমরা আপনাকে পাবো। থ্যাংক ইউ। শেষ ম্যাচটি জিতে কি দেশে ফিরতে পারবে পাকিস্তান, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ অবধি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টিভিএস এর সঙ্গে থাকুন।